সুপ্রভাত বন্ধুরা, আজ 15 জুলাই মঙ্গলবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। শুরুতেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে। ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রতিবাদে আগামী সপ্তাহে কলম্বিয়ায় একটি জরুরি সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। এতে স্পেন, আয়ারল্যান্ড, পর্তুগাল, তুরস্ক, চীন, কাতার সহ 20টির বেশি দেশ অংশ নেবে। সময় বিবেচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সম্মেলনে বাংলাদেশেরও প্রতিনিধি পাঠানোর কথা চলছে। সংশ্লিষ্ট কূটনীতিকরা জানিয়েছেন, সম্মেলন থেকে ইসরায়েলের বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার রাজধানী বোগোটায় আগামী 15 থেকে 16 জুলাই এই সম্মেলন হবে। দ্য হেগ গ্রুপের যৌথ সভাপতি হিসেবে কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা সম্মিলিতভাবে এটি আয়োজন করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি সতর্ক করে বলেছেন, দেশটির ওপর রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হলে ইরানের পারমাণবিক ইস্যুতে ইউরোপের ভূমিকা শেষ হয়ে যাবে। 2015 সালে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, আমেরিকা, চীন, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তি অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে, তবে তা বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় মাত্রা 3.7% মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। তার বিনিময়ে দেশটির ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ধাপে ধাপে তুলে নেওয়া হবে। ইসরায়েলের অনুরোধে 2018 সালে ট্রাম্প এই চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেয় এবং পরের বছর ইরানও চুক্তি থেকে বেরিয়ে যায়। আমেরিকার অ্যারিজোনায় নিউমোনিক প্লেগে আক্রান্ত এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা গত শুক্রবার এই খবর নিশ্চিত করেছেন। এর মধ্যে দিয়ে 2007 সালের পর সেখানে এবারই প্রথম প্লেগে কারো মৃত্যু হলো। অ্যারিজোনার কোকোনিনো কাউন্টির স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ জানিয়েছে, ওই ব্যক্তি প্লেগে আক্রান্ত মৃত পশুর সংস্পর্শে এসেছিলেন। ফের ভারতের সার্জিক্যাল স্ট্রাইক মায়ানমারে, দাবি করল আলফা। তবে এবার আর প্যারা স্পেশাল ফোর্স পাঠিয়ে নয়, অপারেশন সিঁদুরের কায়দায় ড্রোন হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া হলো ওপারে থাকা ভারতীয় জঙ্গিদের ঘাঁটি। হতাহতের সংখ্যা জানা না গেলেও আলফা স্বাধীন গোষ্ঠী দাবি করেছে, ড্রোন হামলায় তাদের নিম্ন পরিষদের সভাপতি স্বঘোষিত লেফটেন্যান্ট জেনারেল নয়ন অসম ও আরও 2 নেতা মারা গিয়েছেন। জখম হয়েছেন আরও অন্তত 19 জন, যদিও ভারতীয় সেনাবাহিনী এই হামলার কথা অস্বীকার করেছে। অপারেশন সিঁদুরের পর ভারত পাকিস্তান উত্তেজনার আবহে ভারতকে পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন পাকিস্তানের এক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ। তাতে আরও উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি। মাত্র মাস দুয়েকের মধ্যে সেই অবস্থান থেকে সরে এলো পাকিস্তান। সুর নরম করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বললেন, পরমাণু অস্ত্র শুধুমাত্র শান্তি রক্ষার্থে, দেশের নিরাপত্তার কারণেই ব্যবহার করা হবে। ইউক্রেনকে ধ্বংস করতে বদ্ধপরিকর রাশিয়া, সেই লক্ষ্যেই দেশটির বিরুদ্ধে এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে মস্কো। কিন্তু এই যুদ্ধের ফলে সমস্যায় পড়েছে রাশিয়া নিজেও। সূত্রের খবর, দেশের বিভিন্ন প্রান্তে তৈরি হয়েছে শ্রমিক সংকট, যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে রাশিয়ার বিভিন্ন কারখানা এবং নির্মাণ সংস্থাগুলোকে। এই অচলাবস্থা কাটাতে এবার ভারত থেকে 10 লক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা করছে পুতিন সরকার। আসছি দেশের খবরে। শহীদ দিবস উপলক্ষে জম্মু কাশ্মীরের রাজনীতি তুঙ্গে। 1931 সালে 13 জুলাই ডোগরা শাসক হরি সিংয়ের বাহিনীর গুলিতে নিহত 22 জন কাশ্মীরিকে শ্রদ্ধা জানাতে রবিবার সকালে আচমকায় মাজারে সুহাদা পৌঁছে যান মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। পুলিশের বাধা উপেক্ষা করে গাড়ি থামিয়ে দেওয়াল টপকে তিনি কবরস্থানে ঢোকেন এবং শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান। শনিবার ওই কবরস্থানে যাওয়ার অনুমতি পাননি ওমর আবদুল্লাহ সহ বিরোধী নেতারা। গৃহবন্দী করে রাখা হয়েছিল তাদের। দিল্লি থেকে ফেরার পর মুখ্যমন্ত্রী ওমর বলেছিলেন, ঘরে তালা মেরে রাখা হয়েছে আমাকে। সোমবার কাশ্মীরের এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানালো সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল লিবারেশন। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার তদন্ত রিপোর্ট সামনে আসার পর বড়সড় পদক্ষেপ নিতে চলেছে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। ভারতে চলা সব বোয়িং 787 বিমানের ফুয়েল সুইচ এবং তার লকিং মেকানিজম খতিয়ে দেখার নির্দেশ দিতে চলেছে তারা। প্যাকেটজাত খাবারে হেলথ স্টার রেটিং নয়, এবার সরাসরি সতর্কীকরণ লেভেল দরকার, এমনই দাবি উঠেছে সুপ্রিম কোর্টের এক জনস্বার্থ মামলায়। খাদ্য নিরাপত্তা এবং প্যাকেজিংয়ের লেভেলিংয়ের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে পুনের 2 স্বেচ্ছাসেবী সংস্থা।
স্মার্ট মিটার নিয়ে উত্তাল ত্রিপুরা। মানুষ বলছে স্মার্ট মিটারে চলছে স্মার্ট হয়রানি। বিদ্যুৎ বিলে তীব্রতা উত্তেজিত করেছে মানুষকে। এক মাসে একজনের বিল ৮২,০০০ টাকার ওপর। বড়লোকদের তোষণ করতে স্মার্ট মিটার এনেছে বিজেপির সরকার, বললেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। বিধানসভায় স্মার্ট মিটার নিয়ে প্রশ্নে মেজাজ হারালেন বিদ্যুৎ মন্ত্রী রতন নাথ। বেকায়দায় পড়ে বললেন, আমরা কমিশন বাণিজ্যে নেই। ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বলদত্ত মিশ্রকে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর পদ থেকে সরিয়ে দিল কেন্দ্র। জাতীয় নিরাপত্তার দিক থেকে স্পর্শকাতর অঞ্চল হিসেবে চিহ্নিত পাকিস্তান ও চীনের সীমান্তবর্তী অঞ্চলের উপরাজ্যপাল পদে নিয়োগ করা হয়েছে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা কবিন্দ্র গুপ্তকে। সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হরিয়ানা, গোয়া এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের রাজ্যপালের নাম ঘোষণা করেছেন। তাদের মধ্যে রয়েছেন একজন বঙ্গ সন্তান, তিনি বাংলায় গেরুয়া রাজনীতির পুরনো মুখ অসীম কুমার ঘোষ। রাজ্য বিজেপির এই প্রাক্তন সভাপতি খুব শীঘ্রই হরিয়ানার রাজ্যপালের দায়িত্ব নেবেন। অসীম কুমার ঘোষের রাজ্যপালের মতো গুরুত্বপূর্ণ পদ পাওয়া বিজেপির আভ্যন্তরীণ রাজনীতিতে রীতিমতো চমকপ্রদ ঘটনা। উত্তরপ্রদেশে অন্তত ২৭,০০০ সরকারি স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের বিজেপি সরকার। একত্রীকরণের নাম করে রাজ্যের প্রায় ১,৫০০ সরকারি প্রাথমিক স্কুল তুলে দেওয়ার নোটিশ জারি করেছে যোগী আদিত্যনাথের সরকার। এর বিরুদ্ধে সোমবার গোটা উত্তরপ্রদেশ জুড়ে এসএফআইয়ের ডাকে প্রতিবাদের ঝড় উঠেছে। সরকারি স্কুল বন্ধ করে দিয়ে রাজ্যে স্কুল শিক্ষাক্ষেত্রে কর্পোরেট অধিগ্রহণের পথ প্রশস্ত করা হচ্ছে বলে জানিয়েছে এই বাম ছাত্র সংগঠন। এখন রাজ্যের খবর। চাকরি ফেরতের দাবিকে সামনে রেখে হাওড়া স্টেশন থেকে নবান্ন অভিযানে এসএসসি ২০১৬ প্যানেলের চাকরিহারা শিক্ষকেরা। মিছিলে যারা অংশ নিয়েছিলেন তাদের দাবি, তারা চিহ্নিত অযোগ্য নন, সরকারকে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। চাকরিহারা শিক্ষকদের মিছিল আটকানোর জন্য বিশাল পরিমাণে পুলিশ মোতায়েন করেছিল নবান্নমুখী একাধিক রাস্তায়। ব্যারিকেড করা রয়েছিল র্যাব এবং জলকামান। সুপ্রিম কোর্টে দেওয়া হোক যোগ্যদের তালিকা, বাকিদের পরীক্ষা নেওয়া হোক, এই দাবির ভিত্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন যোগ্য চাকরিহারাদের একাংশ। পরবর্তীতে ২০ জন প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন মুখ্য সচিব, ছিলেন কমিশনার সহ অন্যান্য আধিকারিকেরা। মিটিং শুরুর ১০ মিনিটের মধ্যেই বেরিয়ে যান মুখ্য সচিব। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হন চাকরিহারারা। তারা বলেন, তালিকা প্রকাশে তো সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞাও নেই, তাহলে কেন দেওয়া হবে না? চাকরিহারাদের সাফ দাবি, সোমবার রাতেই যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, যত রাতই হোক। তালিকা প্রকাশ্যে না এলে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন তারা। আরজিকর দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ ৫ জনের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরুর দিনও ঘোষিত। দুর্নীতি মামলায় সিবিআই চার্জশিটে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ছাড়াও নাম রয়েছে আফসার আলী, বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আশিস পাণ্ডের। তারা সকলেই এখন জেলবন্দি। স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি নিয়ে মামলার শুনানি সোমবার শেষ হলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা স্থগিত রাখল। সোমবারের শুনানি পর্বে রাজ্যের হয়ে সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, এসএসসি কর্তৃপক্ষের হয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী হিসেবে ছিলেন অনিন্দ মিত্র এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ডিভিশন বেঞ্চে সওয়াল করতে গিয়ে অনিন্দ বলেন, বিধি সংশোধন করবে কিনা সেটা এসএসসির বিষয়। তাদের ভুলে এমন পরিস্থিতি হয়েছে। এখন ইচ্ছাকৃতভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করছে এসএসসি। সুপ্রিম কোর্ট নিয়োগ বাতিল করেছে, কোনো প্যানেল বাতিল করেনি। সুপ্রিম কোর্ট কোথাও বলে দেয়নি নতুন নিয়োগ শুরু হলে যোগ্যতা মান বদল করতে পারবে এসএসসি। অন্যদিকে আইনজীবী বিকাশ বলেন, দুর্নীতির কারণে আগের নিয়োগ বাতিল হয়েছে, সেখানে ঘোষিত শূন্য পদে নতুন করে নিয়োগ করতে হবে বলে রায় দিয়েছে শীর্ষ আদালত। ২০১৯ সালের বিধি মেনে নিয়োগ হয়নি। কৃষি বিকাশ শিল্প কেন্দ্র মামলা, রাজ্যের বিরুদ্ধে হাইকোর্টে এবার আদালত অবমাননার অভিযোগ। ২০২২ সালে ১ আগস্ট কৃষি বিকাশ শিল্প কেন্দ্র মামলায় রায় দিয়েছিল হাইকোর্ট। আদালতের ওই রায় কার্যকর না করায় আদালত অবমাননার মামলা দায়ের হয়। ৩ বছর আগে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট, কিন্তু তা এখনো কার্যকর না হওয়ার অভিযোগ তুলে এবার আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। কৃষি বিকাশ শিল্প কেন্দ্র মামলার বিচারপতি শুভেন্দু সামন্ত এবং বিচারপতি অনিরুদ্ধ রায় রাজ্যকে ৩০ জুনের মধ্যে হলফনামা দিতে বলেছিল আদালতে। মঙ্গলবার থেকে ওই মামলার শুনানির সম্ভাবনা।
শেষে খেলার খবর। 2019 সালে 14 জুলাই একদিনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। ঠিক 6 বছর পর সেই লর্ডসেই টানটান উত্তেজনায় ভরা টেস্ট ম্যাচ জিতলেন বেন স্টোকসেরা। ভারতের বিরুদ্ধে 22 রানের জয়ের পর 6 বছর আগের স্মৃতি উস্কে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইক আর্থারটন। স্টোকসও শুরু করলেন বিশ্ব জয় দিয়ে। ম্যাচের বেশিরভাগ সময় ভারতই নিয়ন্ত্রণ করেছে। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে মাত্র 192 রানে আটকে ফেলেছিল। একা লড়ে গেলেন রবীন্দ্র জাদেজা। তারপরেও করুণ হার ভারতের। অনিমেষ, গুলবীর, আফশাল পাল্লা আলাদা হলেও 3 দৌড়বিদকে এক সূত্রে গেঁথেছে সেনাবাহিনীর শৃঙ্খলা। একই দিনে পোল্যান্ডে 800 মিটারের রেসে রেকর্ড গড়ে মোহাম্মদ আফশাল ভেঙে দেন 4 দশকের পুরনো দেওয়াল। আর ক্যালিফোর্নিয়ায় 10,000 মিটার 27 মিনিটে ক্ষিপ্র হরিণের মতো ছুটে গুলবীর সিং অনন্ত সম্ভাবনার জন্ম দেন। 3 অ্যাথলিট 3 দূরত্ব স্বপ্ন এক। ভারতীয় ট্র্যাকে বিশ্বমান তকমাকে অবাস্তব না মানার, না ভাবার দুর্মর সাহস। আর্মি জীবনের বাস্তবতা তাদের শিখিয়েছে শুধু বন্দুক চালাতে নয়, স্টার্টিং ব্লকে বুকের ধুকপুক সামলাতেও অতন্দ্র শৃঙ্খলা কতটা জরুরি। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।